স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে, সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, আজ আমরা আলাপ করব বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে। আলাপ করতে বার্তা কক্ষ থেকে আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালিউর রহমান। ওয়ালিউর রহমান ভাই, আপনাকে স্বাগত। ভর্তুকির বিষয়টা নিয়ে আমি শুরু করতে চাই, কারণ এই যে IMF এর সাথে ভর্তুকি কমাতে দাম সমন্বয়ের একটি বিষয় জানানো হয়েছিল। এরপরে একটি সিদ্ধান্ত যেটি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে যে ভর্তুকি কমাতে বছরে 4 বার বিদ্যুতের মূল্য সমন্বয় করার যে বিষয়টি। এখন প্রথমে যেটি জানতে চাইবো, যেটি আসলে আজকে আমাদের শিরোনাম, যে সরকার কেন বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়াতে চায়। বাড়ানোর কথাটা বলা হচ্ছে এই কারণে, সমন্বয়ের কথা আপনি বললেন, আসলে সমন্বয়ে অনেকটা বাড়ানোর কথাই এখানে, কারণ যেহেতু দাম কম বিদ্যুতের, মানে প্রকৃত যেটা উৎপাদন মূল্য তার চেয়ে দাম কম আছে, যেটা সরকার বলছে সমন্বয় করা হবে মানে দামটা বাড়ানোই হবে। এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে, IMF এর যে মিশনটা এখন এই মুহূর্তে বাংলাদেশে আছে, তারা সরকারের সাথে আলোচনা করেছে এবং জ্বালানি মন্ত্রণালয়ের সাথে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে তারা আলোচনা করেছে। সেখানেই বলা হয়েছে IMF এর পক্ষ থেকে যে ভর্তুকি কমানোর জন্য, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর জন্য সরকার আসলে কি ব্যবস্থা নিচ্ছে জানতে চেয়েছে তারা। সেখানেই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এইটা সমন্বয় করা হবে। তো সমন্বয়টা কিভাবে করা হবে, তখন এখানে বলা হয়েছে যে বছরে কমপক্ষে 4 বার বিদ্যুতের দাম সমন্বয় করা হবে আর কি। তারা বলছে সমন্বয় করা হবে, শব্দটা সেটা বলেছে, কিন্তু আমরা জানি এখানে সমন্বয় মানে হলো মূলত দাম বাড়ানো। বছরে 4 বার মানে আগামী 3 বছরে 12 বার বিদ্যুতের দাম বাড়ানো হবে। সেটাই হলো একটা মোটামুটি সিদ্ধান্ত IMF-কে জানানো হয়েছে, যে এইভাবে আসলে বিদ্যুৎ খাতের যে ভর্তুকি আছে সেটাকে কমানো হবে। এই মুহূর্তে আসলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া হচ্ছে বিদ্যুৎ খাতে। এর একটা কারণ হলো যে বিদ্যুতের উৎপাদন এখন আসলে মূলত চলে গেছে আসলে বেসরকারি খাতে, এবং এই বেসরকারি খাতে বিদ্যুতের যেভাবে প্রাইসিংটা করেছে তার একটা বড় অংশ আবার ক্যাপাসিটি চার্জ, যেটা খুব সমালোচিত, যে এত বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। যেমন এই বছরে প্রায় 40,000 কোটি টাকার মতো আসলে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হবে। এর বেশিরভাগটাই আসলে ক্যাপাসিটি চার্জ। গণমাধ্যমের খবরে এটা বলা হচ্ছে যে প্রায় 81% ক্যাপাসিটি চার্জ হিসাবে যাবে। তার মানে হলো যে যদি কোনো বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন নাও করতে পারে, তারপরও তাকে একটা টাকা দেয়া হবে আর কি। সেটাই আসলে ক্যাপাসিটি চার্জ এখানে। ওইভাবে আসলে প্রাইসিংটা করা হয়েছে। এখন এই যে বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে, এই যে ভর্তুকি হিসাবে দিতে হচ্ছে, এবং তার একটা বড় অংশ চলে যাচ্ছে ক্যাপাসিটি মানে চার্জ হিসাবে, যেটা সরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র হলে হয়তো সেটা হতো না। সো এই ভর্তুকি আসলে কমিয়ে আনতে চায় সরকার, আনতে চায়, এবং IMF এটা শর্ত দিয়েছে। কারণ IMF এর কাছ থেকে যে বাংলাদেশ $470 কোটি যে ঋণটা নিয়েছে, তার একটা অন্যতম শর্ত হলো যে এই খাতে ভর্তুকি কমিয়ে আনতে হবে। কেন ভর্তুকি কমানোর কথা IMF বলছে, যদি সেটা বলি, যে বাংলাদেশ এখন এই মুহূর্তে আসলে এনাফ রেভিনিউ জেনারেট করতে পারছে না। মানে সরকারের যে পরিমাণ খরচ, আপনি যেটা অনুন্নয়ন ব্যয় অথবা উন্নয়ন ব্যয় মিলিয়ে এটা দেখেন, তাহলে যে পরিমাণ রাজস্ব আদায় করার দরকার বাংলাদেশ সরকারের, সেই পরিমাণ রাজস্ব কিন্তু আদায় হচ্ছে না। তো একটা পথ এটা বলছে যে যেহেতু তুমি বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছ, ওই খাতে বিপুল পরিমাণ টাকা খরচ করছো, ওখানে কমিয়ে আনো ব্যাপারটা। ওই ভর্তুকি কমালে পরে তাহলে এই টাকাটা অন্য জায়গাতে এটা ব্যয় করা যাবে, যেমন শিক্ষা বা স্বাস্থ্য, যেগুলো বেশি প্রয়োজন মানুষের। তো ওই ভর্তুকি কমানোর জন্য আসলে বেসিক্যালি এই একটা সিদ্ধান্ত, এবং এখানেই বলা হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো এটা বছরে 4 বার এটা করা হবে। আগে বিদ্যুতের দাম বাড়তো, কিন্তু ওরকম ফিক্স ছিল না যে বছরে কয়বার করা হবে। এখন এটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে বছরে কমপক্ষে 4 বার বিদ্যুতের দাম বাড়বে। এবং বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে আমাদের যে প্রতিবেদনটি এসছে সেখানেও আমরা দেখেছি যে ব্যবসায়ীরা অনেক বেশি উদ্বেগ প্রকাশ করছেন তারা। সেটি তো একটা বিষয় রয়েছে, কারণ ইউক্রেন যুদ্ধের পরবর্তী বা কোভিডের পরবর্তী সময়গুলোতে নানান রকমের স্ট্রাগলের মধ্য দিয়ে, স্পেশালি ব্যবসায়ীদের কথা যদি ধরি, তারা যাচ্ছেন। সেগুলোর সাথে যখন বিদ্যুতের মূল্য বৃদ্ধিটা অ্যাড হবে, তারা বলছেন যে তাদের জন্য চাপটা আরও অনেক বেড়ে যাবে। এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, তার সমাধানই বা কি? একই সাথে যে আমরা তো বলছি ব্যবসায়ীদের কথা, আমরা যদি সাধারণ ভোক্তাদের কথা বলি, তাদের জন্য তো বিষয়টা একটু বাড়াবাড়ি রকমেরই হয়ে যায় যখন বিদ্যুতের মূল্য হয়ে যাবে আসলে। তো এই বিষয়গুলো নিয়ে আলাদা করে কোনো কিছু ভাবা হচ্ছে কিনা?
এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটার একটা মানে তাদের উদ্বেগের কারণ আছে। কারণটা হলো যে তাদের ব্যবসার খরচ বেড়ে যাবে। আমরা জানি যে কোনো ব্যবসা করতে গেলে, কোনো শিল্প চালাতে গেলে সেখানে বিদ্যুৎ খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একই সাথে বাংলাদেশে কিন্তু গ্যাসেরও একটা ক্রাইসিস আছে। আমরা জানি, এর আগেও আলোচনা করেছিলাম যে গ্যাসের মূল্য বাড়ানো হয়েছিল এবং তখন একটা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল যদি নিরবিচ্ছিন্ন সরবরাহ গ্যাস করা হয় তাহলে পরে দাম বাড়াতে তাদের খুব একটা আপত্তি নেই। দাম বাড়ানো হয়েছে কিন্তু নিরবিচ্ছিন্ন কিন্তু সরবরাহটা হয়নি। তখন এলএনজির সংকট ছিল, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম অনেক বেশি ছিল। এখন এখানে যেটা হচ্ছে যে বিদ্যুতের ক্ষেত্রেও কিন্তু একই একই মানে ব্যবসায়ীরা বলছেন যে তাদের ব্যবসার খরচ তো বেড়ে যাবে এটার ফলে। এবং মূল সমস্যাটা হলো আরেকটা, সেটা হলো যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা পাচ্ছে না। ব্যবসায়ীদেরকে একই সাথে জেনারেটর রাখতে হচ্ছে, আবার একই সাথে বিদ্যুৎ মেইন যেটা লাইন সেটাও রাখতে হচ্ছে। সো তারা কিন্তু আসলে দুটো খাতে এদের খরচটা তাদেরকে করতে হচ্ছে। সো ওই উদ্বেগটা আছে। অনেক ব্যবসায়ী এটা বলছেন যে আমার তো আসলে ব্যবসার খরচ অনেকটাই বেড়ে যাবে, যেটা আমি পণ্যের মূল্য বাড়িয়ে যে সেটা সমন্বয় করবো সেটা আসলে করতে পারছি না। কারণ অর্থনীতির যে অবস্থা সেখানে যদি মানে আমাদের এখানে রড যারা উৎপাদন করে তারা বলেছেন যে তারা এই বিদ্যুৎ বা গ্যাসের কারণে যে পরিমাণ উৎপাদন খরচ বেড়েছে তারা এটা বাড়িয়ে, পণ্যের মূল্য বাড়িয়ে এটা সমন্বয় করতে পারেনি, কারণ অলরেডি চাহিদা অনেকটা কমে গেছে, রডের চাহিদা অনেকটা কমে গেছে। সো এইটা হলো একটা বড় রকমের সমস্যা। তারা মনে করেন যে এটা একটা বড় হবে। তারপরে তারা বলছেন যে যদি এরকম হতো যে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তারপরে হয়তো তারা এই দাম দিতে কোনো সমস্যা নেই, অথবা বছরে মানে 4 বার বাড়ার পরে 3 বছরে 12 বার বাড়ার পরে যে পর্যায়ে যাবে হয়তো তারা খুব একটা আপত্তি করতেন না, কারণ তারা পণ্য মূল্য বাড়িয়ে সেটা সমন্বয় করতে পারেন, খুব একটা তাদের ক্ষেত্রে সমস্যা হয় না। উৎপাদন খরচ যা হয় তারা পণ্যের দাম সেইভাবে তারা বাড়িয়ে দেন। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে সাধারণ মানুষের কি হবে, মানে সাধারণ ভোক্তা, আপনার আমার মতো যারা ভোক্তা, এদের ক্ষেত্রে আসলে এটা একটা বড় সমস্যা। এই কারণে যে এখনই মানে বিদ্যুতের দাম যা, সেটা অনেকের পক্ষেই সেটা আসলে বহন করা একটু কঠিনই হচ্ছে। বাসা বাড়িতে যদি আপনি চিন্তা করেন, অনেক আসলে বিদ্যুৎ এখন আসলে এটা লাগছে, কারণ মানুষ বিভিন্ন রকম যন্ত্র, অ্যাপ্লায়েন্স এগুলো ব্যবহার করছে, তাদের এই ক্ষেত্রে খরচটা বাড়ছে। বিদ্যুতের দাম যদি 4 বার বছরে বাড়ার পরে যদি 3 বছরে 12 বার বাড়ে, আমরা এখনো জানি না এটা কোথায় যাবে, উৎপাদন খরচটা আসলে কোথায় আছে, তাহলে সাধারণ মানুষের কষ্ট হবে। এবং এই কষ্টটা হবে আবার এমন একটা সময়ে যখন মানুষ আসলে বিভিন্ন মানে ভাবে অতিরিক্ত খরচের বোঝা বহন করছে। আমরা জানি মূল্যস্ফীতির কথা, একদমই তাই। মূল্যস্ফীতি এখন এতটা বেশি যে মানুষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বিদ্যুতের দাম যদি বাড়ে সেটাও কিন্তু মূল্যস্ফীতিতে তার একটা প্রভাব থাকবে। সো সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের একটু কষ্টকর একটা ব্যাপার এখন পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং হয়তো ভবিষ্যতে আরো বেশি কষ্টকর একটা পরিস্থিতি তৈরি হতে পারে মানুষের জন্য। ফলরমানের সময় একেবারে শেষ। সবশেষে ছোট করে যেটি জানতে চাইবো যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কেন পাচ্ছি না আমরা? মানে গত বছর 3 দফা এবং চলতি বছর 1 দফা বিদ্যুতের দাম বাড়লো। কারখানার বিষয়টা, জেনারেটরের বিষয়টা যেহেতু আলাপে চলেই আসলো, যে বড় বড় কারখানার ক্ষেত্রে জেনারেটর অফ অন করতেও কিন্তু বেশ হিমশিম খেতে হয়। আবার এর মধ্যে এই গরমের সময়টার মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি, এই ক্ষেত্রেও কিন্তু লোডশেডিংয়ের বিষয়টি একাধিকবার এসেছে আলোচনায়, ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তো তাহলে কেন আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না কেন? খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমাদের যে পরিমাণ বিদ্যুৎ দরকার, আমাদের কিন্তু উৎপাদনের সক্ষমতা তার চেয়ে বেশি। জি। তো তারপরেও কেন হবে না? মানে আমার যদি মানে 100 ইউনিট বিদ্যুৎ দরকার হয়, আমার 110 ইউনিট 20 ইউনিট আমার উৎপাদন সক্ষমতা আছে, তাহলে তারপরে আমরা পাচ্ছি না। এর একটা বড় কারণ সেটা হলো যে আসলে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন করার জন্য অন্য যে দরকার, যেটা প্রাইমারি জ্বালানি যেটা দরকার হয়, সেটার একটা আসলে সংকট আছে। একটা বড় অংশ এখন বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসের মাধ্যমে। হ্যাঁ, তো আমাদের এখানে গ্যাসের সংকট আছে, যেটা আমি এটা বললাম। আমাদের এখানকার যে নিজস্ব প্রাকৃতিক গ্যাস যেটা আছে তার সংকট আছে, এবং এলএনজি আমদানিও যথেষ্ট পরিমাণে হচ্ছে না। সেই কারণ ওই প্রাইমারি জ্বালানির উপরে আসলে বিদ্যুৎ উৎপাদন আসলে এটা ডিপেন্ড করে। এটা হলো একটা বড় মানে বিষয়। আরেকটা হলো সেটা হলো যে এই যেটা বলছিলাম, বেসরকারি খাতের এখন বিদ্যুৎ অনেক বেশি। এখন এই যে বেসরকারি খাতের যে বিদ্যুৎ, তাদের তো আবার দামটা দিতে হবে। সেখানে সরকারের যে আসলে আর্থিক এই মুহূর্তে যে সমস্যা আছে, সেই আর্থিক সমস্যায় কিছু মানে একটা সংকট আছে, যে কারণে অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে
সরকার টাকা দিতে পারছে না। এখন যখন টাকা দিতে পারে না, তাদেরও তো আসলে জ্বালানি কিনে তারপরে তাদেরকে বিদ্যুৎ তৈরি করতে হয়, সেখানে তাদের এখানে একটা ঘাটতি আছে। তো সব মিলিয়ে আসলে একটা ঘাটতি এখানে আছে। অন্যদিকে ডলারের দাম বেশি, জি। সে কারণে আসলে এখন প্রাইমারি জ্বালানি আমদানি করতে তারও একটা খরচ আছে। আমাদের এখন এই মুহূর্তে প্রচুর বিদ্যুৎ আসে ভারত থেকে, সেটার জন্যও পে করতে হয়। সব মিলিয়ে আসলে আমাদের জ্বালানি খাত এমনভাবে আসলে বলা যেতে পারে যে এক্সটার্নাল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং একই সাথে সরকারের যে আর্থিক সক্ষমতার যে একটা সমস্যা আছে, এই সব কিছু মিলেই আসলে এখানে বিদ্যুৎ যথেষ্ট পরিমাণে উৎপাদন হচ্ছে না। একই সাথে একটু জাস্ট বলি, সেটা হলো যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সেই পরিমাণ বিদ্যুৎ যে সব জায়গায় ঠিকমতো এটা ডিস্ট্রিবিউট করবে, সরবরাহ করবে, সেই যে আমাদের লাইন, যে বিভিন্ন গ্রিড লাইনটা, সেখানেও আসলে একটা সমস্যা আছে, এবং সেখানেও যথেষ্ট পরিমাণে বিনিয়োগ কিন্তু করা হচ্ছে না। ওই বিনিয়োগ করার জন্য যে অর্থ দরকার, সেখানেও একটা ঘাটতি আছে সরকারের। ঘাটতি তাহলে আসলে অনেক জায়গাতেই অনেক- আছে, দেখা অনেক যাক জায়গাতেই পুরো বিষয়টির সামনে কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালুর রহমান। আমরা আলাপ করলাম সরকার কেন বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়াতে চায়। আপনি কি ভাবছেন? আমাদের জানতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।